নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আমি শুভম আবারও চলে এলাম আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশনের নতুন একটি গল্প নিয়ে। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুজয় ভূঁইয়ার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও চন্দ্রক্রসার রাত্রি। আমি আশাবাদী আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এছাড়াও আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ, আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনারা পুরোটা শুনবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক সুজয় ভূঁইয়ার কলমে তারানাথ তান্ত্রিক ও চন্দ্রক্রসার রাত্রি। আজ আপনাদের যে ঘটনা বলতে চলেছি, এই রকম ঘটনা এর আগেও একবার ঘটেছিল, কিন্তু এইবারের ঘটনাটা তাহলে বলি শুনুন। সেইবার অফিস থেকে ফিরে আমার কলেজের সহপাঠী উপপতির একটা চিঠি পেলাম। উপপতি লিখেছে, পূর্বে ভ্রাতার বিবাহ অনুষ্ঠানে আপিসের কাজের অজুহাত দেখাইয়া উপস্থিত হইলে না, কিন্তু এইবার আর কোনো অজুহাত শুনিব না। আগামী 5ই ফাল্গুন গৃহে মহাশিবরাত্রির পূজা অনুষ্ঠান হইতেছে। পূজার 1 সপ্তাহ পূর্বে আসিয়া উপস্থিত হইবে। এইবার না আসিলে ভাবিব প্রিয় সখার মনে ব্যস্ত কলকাতার এতটাই ধুলোর আবরণ বিছাইয়া রইয়াছে যে তার এক সময়ের প্রিয় সখার ডাক সেই ধুলার আবরণ ভেদ করিয়া তার হৃদয়ে পৌঁছাইতে পারিতেছে না। আপনাদের এখানে বলে রাখি, উপপতি হল শালুইটিহি গ্রামের জমিদার নৃপতি নারায়ণের বড় ছেলে। এখন আর জমিদারি নেই বটে, তবে ওই স্থানের মানুষেরা ওনাকে জমিদার জ্ঞানে সম্মান করেন। উপপতিরা 2 ভাই, উপপতি আর শ্রীপতি। উপপতির মা মারা গেছেন তার ছোট ভাই পৃথিবীর আলো দেখার পরেই। উপপতির বাবা নৃপতিবাবু আর বিয়ে করেননি, তিনি নিজেই তাদের 2 ভাইকে কোলে পিঠে করে মানুষ করেন। উপপতিদের বাড়িতে প্রতি বছর মহাশিবরাত্রির পূজা খুব ধুমধাম করে আয়োজন করা হয়। কলেজে পড়ার সময় 2-1 বার গিয়েছিলাম সেখানে। কলেজ শেষ হতেই উপপতির বিয়ে দিয়ে দেয় তার বাবা। সেই শেষ যাওয়া উপপতির গ্রামে তাদের শস্য শ্যামলা সবুজ ছবির মতো সুন্দর গ্রামটির স্মৃতি আজও যেন গাঁথা রয়েছে মনে। মাস 6 আগে শ্রীপতির বিয়েতে যাবার জন্য অনুরোধ জানিয়েছিল উপপতি। যাবার 16 আনা ইচ্ছে থাকলেও অফিসে কাজের চাপ থাকায় সেটা আর হয়ে ওঠেনি। আমি চিঠি পড়ে বুঝলাম থমকে থাকা মেঘলা বিকেলের মতো পুরনো বন্ধুর মনে অভিমানী মেঘ জমেছে। এবার আর না গেলেই নয়। কলেজের অনেকগুলো দিন একসঙ্গে কাটিয়েছি, তাই হয়তো তার এই ডাক আর অমান্য করে থাকতে পারলাম না। কোনো কথা না ভেবে অফিসে ছুটির দরখাস্ত লিখে দিলাম। ছুটি পেতে কোনো রকম সমস্যা হলো না। আমি গোছগাছ শুরু করে দিলাম। আমি গোছগাছ করছি, হঠাৎ তারানাথের কথা মনে এলো। সেই মানুষটার কাছেও অনেকগুলো দিন যাওয়া হয়নি। কিশোরীও তার অফিসের কাজে ব্যস্ত থাকায় সেভাবে দেখা সাক্ষাৎ হয়নি তার সাথে। ভাবলাম যাবার আগে একবার
তারানাথের সঙ্গে দেখা করে যাব। ঠিক যেমন কথা তেমনই কাজ। সেদিনই বিকেলে গলির মোড় থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে তারানাথের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। তারানাথের বাড়ির দরজা বন্ধ ছিল। হালকা ঠেলা দিতেই খুলে গেল। ভিতরে গিয়ে দেখলাম তারানাথ ঘরের মধ্যে বসে হুঁকো টানছে। আমাকে দেখে তিনি বললেন, আরে আসো আসো। আমি গিয়ে বসলাম। তারপর তারানাথ বলল, এই বুড়োটাকে যে একেবারে ভুলেই গিয়েছো দেখছি। আমি তারানাথের হাতে সিগারেটের প্যাকেটটা দিয়ে বললাম, আসলে ঠাকুর মশাই, অফিসের এখন এত কাজের চাপ যাচ্ছে যে তার বাইরে আর অন্য কিছু করার সময় হয়ে উঠছে না। তারানাথ আমার কথা শুনে একটু মৃদু হাসল। সে হাসির ভাব এমন যে আমাকে আর কি বলবে, আমি সব বুঝি। তারানাথ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। আমি তাকে বললাম, ঠাকুরমশাই, ভাবছি অফিস থেকে কয়েকদিনের ছুটি নেব। তারানাথ মুখে একটা মৃদু হাসি টেনে এনে সিগারেটে একটা টান দিয়ে বলল, কোথায় যাবে? শালুইডিহি গ্রাম। আমার যতদূর মনে পড়ছে এখানে এসে থেকে তাকে এই ব্যাপারে কোনো কথাই বলিনি। তবু যে কি করে তাকে এই কথাটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তখনই সে আমাকে থামিয়ে দিয়ে বলল, তোমাদের তো আগেই বলেছি আমি ঠিক জানতে পারি, কিন্তু কি করে জানলাম সে আমি জানি না। আমার জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো না। ছাড়ো ওসব। তা যাচ্ছ কবে? আগামী পরশুদিন ঠাকুর মশাই। তারানাথ বলল, চিন্তা করো না, নির্ভয়ে এগিয়ে যাও। আমি আকাশ কুসুম ভেবেও বুঝলাম না যে চিন্তাটা কিসের আর ভয়টাই বা কিসের। সেদিনের মতো উঠে পড়লাম। কিন্তু তখনও যদি জানতে পারতাম যে ভবিষ্যতে আমি কি ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি। যাবার দিন সকাল থেকেই সূর্য মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। 10টার ট্রেন হাওড়া থেকে। সকালে উঠে সুটকেসপত্রা নিয়ে বেরিয়ে পড়লাম। প্ল্যাটফর্মে পৌঁছে ট্রেনে উঠে জানালার পাশে একটা ফাঁকা সিট দেখে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন বেশ কিছু দূর যাওয়ার পর জানালা দিয়ে নরম বাতাস চোখে মুখে এসে লাগতেই আরামে দু চোখ বুঝে এলো। আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ চোখে মুখে বৃষ্টির ফোঁটা এসে লাগতেই আচমকা ঘুমটা ভেঙে গেল। কখন জানি ধোঁয়াটে রঙা মেঘলা আকাশের বুক চিরে এই বসুন্ধরাকে রাঙিয়ে দিতে শুরু করেছে অকাল বর্ষণ। জানালার বাইরে ধূসর বর্ণের বৃষ্টিমাখা প্রকৃতিকে দেখে মনে হলো যেন একপাল ময়ূর বৃষ্টির জলে তাদের গা ভিজিয়ে বিশাল পেখম মেলে নেচে উঠছে মনের আনন্দে। এ বর্ষণ যেন এই প্রকৃতির মাঝে জমে থাকা হাজারো কলঙ্ক, হাজারো পাপ ধুয়ে মুছে এই প্রকৃতিকে ফিরিয়ে দিতে এসেছে তার হারিয়ে যাওয়া রূপ। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামতে এক টুকরো প্ল্যাটফর্মের মধ্যে জমিদার বাড়ি থেকে আসা গরুর গাড়ি খুঁজে নিয়ে তাতে চেপে বসতে বেশি সমস্যা হলো না। কারণ সেই গরুর গাড়ির সাথে এসেছিল স্বয়ং উপবতী। পুরনো বন্ধুকে দেখে আমার মনের মধ্যেও
খুশির স্রোত জেগে উঠেছিল। গরুর গাড়ি যখন হেলতে দুলতে গ্রামের রাস্তায় এসে পড়ল, বৃষ্টিতে ভেজা রাঙা মাটির সোদা গন্ধে আর আমার গ্রামের দৃশ্য দেখে একই সাথে মন আর শরীরের ক্লান্তি কোথায় যেন লুকিয়ে পড়ল। দেখলাম রাস্তার ডান পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে ছুটে গেছে চন্দ্রক্রসা বিল, আর বাম পাশে সবুজ ধানের ক্ষেত। অনেককাল আগে দেখে যাওয়া রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকা বুড়ো তাল আর খেজুরের শাড়িগুলো যেন আরও একটু বুড়ো হয়েছে। কোথা থেকে যেন এক পাল লক্ষ্মী ছাড়া ছেলের দল এসে ঝাঁপিয়ে পড়ল চন্দ্রক্রসার জলে। দূরে চন্দ্রক্রসার জলে পদ্মপাতার বুক চিরে একটা ডিঙি নৌকা চন্দ্রক্রসাকে পার করছে ধীর গতিতে। মাঠের এক চাষি ভেজা মাটির গন্ধে সারাদিন ফসল ফলিয়ে তার ছোট্ট ছেলেটির হাত ধরে বৃষ্টি ভেজা ঘাস মারিয়ে ফিরছে তার ছোট্ট কুটিরে। বোধহয় তার স্ত্রীর তৈরি মাটির হাঁড়ির ধোয়া ওঠা গরম ভাতের স্বাদ নিতে। আর সেই ঘর ফেরতা ছোট ছেলেটি তার কল্পনাপ্রবণ মনে অবিরাম বকে চলেছে তার ক্লান্ত বাবার হাত ধরে। দূরে গ্রামের আঁকাবাঁকা পথটার ধারে কৃষ্ণচূড়া গাছটার নিচে এক পাল গরু ছাগলের ভিড়ে একটা রাখাল ছেলে মনের আনন্দে বাজিয়ে চলেছে তার প্রিয় বাঁশিটি। সেই বাঁশির সুর শুনে মনে হচ্ছে এই পৃথিবীতে বুঝি তার চেয়ে সুখী আর কেউ নেই। এই গ্রামের দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন অনেক যত্ন নিয়ে এই গ্রামের উপর তার তুলির আঁচড়টা কেটে গিয়েছে। জমিদার বাড়ি যখন গিয়ে পৌঁছলাম তখন প্রায় দুপুর। জমিদার বাড়িতে পৌঁছে প্রথমে দেখা হলো নগেন্দ্রর সাথে। নগেন্দ্রর কথা আপনাদের আগে বলা হয়নি। নগেন্দ্র ছোট থেকেই জমিদার বাড়ির অতিথি। নগেন্দ্র যখন খুব ছোট তখন কি এক অসুখে তার বাবা ও মা দুজনেই মারা যায়। নগেন্দ্রর বাবা ছিলেন জমিদার বাবুর খুব কাছের বন্ধু, তাই তিনি নগেন্দ্রকে নিজের কাছে নিয়ে এসে রাখেন। কি ব্যাপার নগেন্দ্র, কেমন আছিস? সে আমার কথার কোনো উত্তর তো দিলই না। আমার কথা সে যেন শুনতেই পায়নি, এমনই ভাব করে ফুল বাগানের দিকে চলে গেল। ওর ব্যবহারে কিছু মনে করিস না, ও এখন কেমন যেন একটা হয়ে গিয়েছে। কারোর সাথে ভালো করে কথা বলে না, কেউ কথা বলে উত্তরও দেয় না, কোথায় যেন সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। চল ভেতরে চল, বাবার সঙ্গে দেখা করবি। আমরা গিয়ে ঢুকলাম জমিদার নৃপতি নারায়ণের ঘরে। গিয়ে দেখলাম জমিদার বাবু চেয়ারে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করে তার পাশে বসলাম। তিনি বললেন, সব কুশল তো? আগে হ্যাঁ জ্যাঠামশাই, সব কুশল। তা আপনার শরীর ভালো তো? আর শরীর তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ওই আছি একরকম। আমাদের কথাবার্তার মধ্যে দুজন মহিলা জল মিষ্টির প্লেট নিয়ে ঘরে এসে ঢুকলো। একজনকে আমি চিনি, ইনি হলেন উপপতির স্ত্রী কমলা, আর অন্যটা অনুমান করলাম শ্রীপতির স্ত্রী। এই যে আমাদের ছোট বউ জোনাকি। উপপতির স্ত্রীর কথায় আমার ধারণাটা সঠিক প্রমাণ হলো। আমি একটু হেসে নমস্কার জানালাম, তার পরিবর্তে সেও আমার প্রতি নমস্কার জানালো। এরপর তারা ঘর থেকে বেরিয়ে গেল। আমি একটু জল ও মিষ্টি মুখে দিয়ে উঠে পড়লাম। অতিথিশালা গিয়ে ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে ভাবলাম একবার শ্রীপতির সাথে দেখা করাটা জরুরি। অতিথিশালায় আসার সময় উপপতির থেকে জেনেছিলাম শ্রীপতি অতিথিশালায় কোনো একটা ঘরে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য চলছে, তাই এই ব্যবস্থা। আমার দুটো ঘর পরে দরজায় গিয়ে টোকা দিলাম। ঘরের ভিতর থেকে একটা বিরক্তকর গলা বলে উঠল, আমি দুপুরে কিছু খাবো না,
আমার খাবার লাগবে না। শ্রীপতি, আমি বিভূতি রে। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর খুট করে একটা দরজা খোলার শব্দ। দরজা ফাঁক করে যে মানুষটি আমার সামনে এসে দাঁড়ালো তাকে দেখে রীতিমতো চমকে গেলাম। মাথার চুল উস্কো খুস্কো, চোখের কোণে কালি, আর চোখ মুখ কঠোরগত। পূর্বের চেনা শ্রীপতির মুখের সাথে আজকের শ্রীপতির যেন কোনো মিলই নেই। শ্রীপতি দরজা খুলে দিয়ে বলল, ঘরে এসো। আমি ঘরে ঢুকতেই দরজাটা আবার বন্ধ করে দিল। আমি চেয়ারে বসে তাকে বললাম, হ্যাঁ রে, শরীরের একই অবস্থা করেছিস তুই? শরীর খারাপ হচ্ছে নাকি তোর? ওই আর কি, বাদ দাও সব কথা, তুমি বলো তোমার খবর কি? দেখলাম সেই কথাটা এড়িয়ে যেতে চাইছে। আচ্ছা, কাকু কেমন আছেন? হ্যাঁ, তিনি ভালো আছেন। তারপর এই কথা সে কথা হতে লাগলো। দেখলাম সে কথা বলছে ঠিকই, কিন্তু আমার মনে হলো আমি এখান থেকে গেলে সে যেন বাঁচে। আমি তার ব্যাপার স্যাপার লক্ষ্য করে উঠে পড়লাম। তাকে বললাম, শ্রীপতি, এখন উঠি বুঝলি, আসলে অনেকটা পথ যাত্রা করে এসেছি তো, এখন গিয়ে একটু বিশ্রাম করলে শরীরটা আরাম পাবে। সে একটু হেসে সম্মতি জানালো। আমি উঠে পড়লাম। আমি ঘর থেকে বেরিয়ে আসতেই সেই দরজাটা আবার বন্ধ করে দিল। আমিও নিজের ঘরে ফিরে এলাম। দুপুরে যখন খেতে গেলাম তখনও দেখলাম সেখানে শ্রীপতি আর নগেন্দ্র অনুপস্থিত। খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে এলাম। সেদিন শরীর ক্লান্ত থাকায় আর কোথাও গেলাম না। পরদিন বিকালে উপপতিকে সাথে নিয়ে ঘুরতে বেরোলাম গ্রামের মেঠো পথ ধরে। আম, বট, কাঁঠালে ভরা জঙ্গল, মাঠের সবুজ ধানের ক্ষেত, দিন শেষে নদীর পাড়ের সূর্যডোবা, কোনো কিছুই বাদ দিলাম না। সব কিছু দেখে যখন আবার গ্রামে ফিরছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। গ্রামের মাঝামাঝি যখন পৌঁছালাম দেখলাম গ্রামের মাঝে থাকা পুরনো বটগাছটার নিচে কে একজন আগুন জ্বালিয়ে চুপ করে বসে আছে। আমি দূর থেকে দেখে ঠিক বুঝতে পারলাম না, তাই আমি উপপতিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা উপপতি, ওখানে কে যেন বসে আছে না রে? দিন 7 আগে আমাদের গ্রামে একটা তান্ত্রিক এসেছেন, উনি বসে আছেন ওখানে। উপপতির মুখে তান্ত্রিকের কথাটা শুনে কেন জানি না আমার তারানাথের কথা মনে পড়ে গেল। হায়, তখনই যদি জানতাম এই ঘটনায় তারানাথের কতটা ভূমিকা রয়েছে। আমরা সন্ধ্যা নাগাদ জমিদার বাড়িতে ফিরে এলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ভাবলাম বাইরে থেকে গিয়ে একটা সিগারেট খেয়ে আসি। এই ভেবে চন্দ্রক্রসা বিলের কাছে এসে দাঁড়ালাম। সেখানে গিয়ে দাঁড়াতেই এক অদ্ভুত আনন্দে আমার মনটা নিদারুণ আনন্দে ভরে উঠল। দেখলাম পূর্ণিমার গোল থালার মতো চাঁদ তার কলঙ্ক ভরা মুখটা নিয়ে যেন তাকিয়ে আছে আমার দিকে। তার উজ্জ্বল আলোয় দূরের বড় অশ্বত্থ গাছটা কি এক ভীষণ দায়িত্ব নিয়ে এই বিশাল প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আশেপাশের জঙ্গল থেকে জোনাকির দল তাদের ওইটুকু আলোয় কি করে জানি না নিজেদের উড়ে বেড়ানোর পথ নিশ্চিত করে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে। চাঁদের মায়াবিনী আলোয়, ফাল্গুনের ঝিরিঝিরি বাতাসে চন্দ্রক্রসার জল নিজের বুকের ঢেউয়ের আঁকিবুকি খেলছে। ভুবন ভোলানো এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আমার মনে হলো মানুষ অযথায় পার্থিব বস্তুর পিছনে মিছেই ছুটে পড়ে। দিগ্না তারা কাটিয়ে সারাটা জীবন এই জ্যোৎস্না মাখা শিশির ভেজা প্রকৃতির মাঝে, তাতে কার কি যায় আসে? নিজের অজান্তে বুক চিরে একটা
দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। বুঝলাম মনটা বৈরাগ্যে পরিপূর্ণ হয়ে রয়েছে। মনে মনে বললাম, তারানাথ হয়তো এই জন্যই গ্রামকে এত ভালোবাসে। সিগারেট শেষ করে ঘরে এসে শুয়ে পড়লাম। তখন কত রাত্রি তা ঠিক জানি না। হঠাৎ কোলাহলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ভালো করে কান পেতে শুনে বুঝলাম কোলাহলটা আসছে গ্রামের মধ্যে থেকে। বাড়ির ভিতর থেকেও কাদের গলার আওয়াজ পেলাম। বাইরে বেরিয়ে দেখি নৃপতি জেঠু আর উপপতি বাইরে বেরিয়ে এসেছে। নৃপতি জেঠু তাদের চাকর রামুকে বলছেন লণ্ঠন আনার কথা। আমি সেখানে গিয়ে উপপতিকে বললাম, আচ্ছা এটা গ্রামের লোকেদের কোলাহল না? হ্যাঁ, কিন্তু এত রাতে গ্রামের লোকেরা এত কোলাহল করছে কেন? মনে হয় কিছু ঘটেছে গ্রামে। ব্যাপার কি তা জানার খুব কৌতূহল হচ্ছিল। তাই রামু কাকা লণ্ঠন নিয়ে আসতে আমিও গেলাম ওদের সাথে। বেরিয়ে দেখি যেখানে গ্রামের তান্ত্রিককে সন্ধ্যায় বসে থাকতে দেখেছিলাম বটতলার নিচে, কোলাহলটা আসছে সেখান থেকেই। সেদিকেই পা বাড়ালাম। সেখানে গিয়ে দেখি গ্রামের প্রায় সব লোকই সেখানে উপস্থিত রয়েছে। তারা গোল করে সেই তান্ত্রিককে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সবাই সরে দাঁড়ালো। আমরা গিয়ে দেখলাম একটা লোক তান্ত্রিকের কাছে হাত জোর করে উবু হয়ে বসে আছে। তান্ত্রিকের মুখ দেখে বুঝলাম তিনি গভীর চিন্তায় মগ্ন। একটু পর চিন্তার জাল ছিন্ন করে লোকটিকে বলে উঠল, চিন্তা করিস না, তুই যা গিয়ে তোর বউয়ের ব্যবহৃত কিছু একটা জিনিস নিয়ে আয়। এই শুনে সেই লোকটি এক ছুটে সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সে হাতে করে একটা কাপড় নিয়ে ফিরল। সেটা তান্ত্রিককে দিতে তান্ত্রিক তাকে বলল, যা দূরে গিয়ে দাঁড়া, চিন্তা করিস না, তোর বউ ফিরে আসবে। এই কথা শুনে সে সরে দাঁড়ালো। নৃপতি জেঠু সেই লোকটিকে উদ্দেশ্য করে ডাক দিলেন। নৃপতি জেঠুর ডাক শুনে লোকটি আমাদের কাছে এসে দাঁড়ালো। নৃপতি জেঠু তাকে বললেন, কখন ঘটলো এসব ভোলা? ভোলা কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করলো এক বিচিত্র ঘটনা। আমার বড় বেপদ কর্তামশাই। আপনি তো জানেন মাঠের কাজ সেরে ফিরতে প্রায় আমার সন্ধে হয়ে যায়। আজও ভর সন্ধেবেলাতেই মাঠের থেকে বাড়ি ফিরেছিলুম। বাড়ির উঠোনে পা দিয়ে দেখলুম আমার বউ দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে আছে। আমি দেখে কিছুটা অবাকই হলুম, কারণ এই সন্ধ্যের পুরো সময়টা আমার বউ ঠাকুর ঘরেই থাকে সন্ধেবাতি দেওয়ার জন্য। আরও একটা ব্যাপার দেখে খুবই অবাক হলুম। আমি উঠোনে তার সামনে দাঁড়িয়ে আছি, সে আমার মুখের পানে চেয়ে আছে, অথচ তার মুখে কোনো শান নেই, কোনো ভাব নেই, যেন শুধু মানুষটাই বসে আছে, শরীরে আত্মাটা নেই। আমি তখন ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গিয়ে বেশ কয়েকবার ওর নাম ধরে ডাকলুম, কিন্তু তাতেও কোনো সাড়া দিল না। আমার তখন প্রচণ্ড ভয় লাগতে লাগলো। কোনো রকমে মনে সাহস এনে আমি গিয়ে তার কাঁধ দুটো ঝাঁকিয়ে দিতেই সে ধরপড় করে উঠে দাঁড়ালো। আমাকে দেখে বলল, তুমি কখন এলে? আমি তার এই কথার কোনো উত্তর না দিয়ে তাকে বললুম, এতখানি সন্ধে হয়ে গেল, তুমি এখনো সন্ধেবাতি দাওনি? ওমা, এই তো দেখলাম বিকেল, এক্ষুনি সন্ধ্যা হয়ে গেল। এই বলে সে ঘরে চলে গেল। এই রকম আচরণ দেখে আমার মনটা একটু খচখচ করছিল। এরপর থেকে আমি ওর উপরে নজর রাখতে লাগলুম। দেখলুম যতই সন্ধে ঘনিয়ে রাত বাড়ছে ততই ওর মধ্যে অস্বাভাবিক আচরণ বাড়ছে। রাতে প্রতিদিন খেতে বসলে আমার বউ আমার পাশে বসে থাকে, আমায় বাতাস করে। তারপর আমার খাওয়া হয়ে গেলে আমার এঁটোপাতেই ভাত বেড়ে খেয়ে নেয়। কিন্তু আজ দেখলুম সে আমার ভাত বেড়ে চাপা দিয়ে
বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমিও কিছু বললুম না, কিন্তু খেতে বসে দেখলুম ভাত থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তাই কোনো রকমে দুটো মুখে দিয়ে আমিও গিয়ে শুয়ে পড়লুম। বউকে দু একবার ঠেলা মেরে ডাকলুম বটে, সে কোনো সাড়া দিল না। ভাবলুম সে হয়তো ঘুমিয়ে পড়েছে। এরপর আমিও সন্ধ্যেতে ঘটনাগুলো ভাবতে ভাবতে একটু একটু তন্দ্রা মতো আসছে, এমন সময় দেখি আমার বউ কিছুটা নড়ে উঠল। আমি তার দিকে তাকিয়ে রইলুম। দেখলুম সে আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে চোখটা একবার খুলেই ঝপ করে বন্ধ করে নিল। সন্ধ্যে থেকে যে সন্দেহটা আমার মনে উকি দিচ্ছিল, বুঝলুম সেটা আমার মনের ভুল নয়। আমি তখনই ভেবে নিলুম আজকের রাতটা যেমন করে হোক আমাকে জেগে কাটাতে হবে। বুঝলুম সে আমার ঘুমিয়ে পড়ার অপেক্ষায় আছে। এও বুঝলুম আমার বউয়ের বাঁচা মরা নির্ভর করছে আমার ঘুমের উপর। এর আগে গ্রামের যেসব মেয়ে মানুষগুলো মারা গেছে তারাও আগের দিন রাতে ঠিক ঠিক এইরকমই করেছে। পরক্ষণেই মনে পড়ল সারাদিন খাটাখাটনির শরীর, এই নিয়ে কি সারা রাত জেগে থাকতে পারবো? যদি রাতে কোনো সময় ঘুমিয়ে পড়ি তাহলে? এই ভেবে আমি খুব সাবধানে ওর কাপড়ের আঁচলটা আমার কোমরের সাথে বেঁধে নিলুম। এরপর অপেক্ষা করতে লাগলো ওই ভোরের আলো ফোটার জন্য। কিন্তু কর্তামশাই, ভাগ্যের ফের, রাতে কোন সময় চোখ লেগে গেছিল। হঠাৎ মনে হলো আমার কোমরে টান লাগছে। চোখ খুলে দেখি আমার বউ আমার কোমর থেকে ওর কাপড়ের আঁচলটা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। আমি উঠে দাঁড়িয়ে ওকে কিছু বলতে যাব, তখনই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আমিও সাথে সাথে উঠেই বাইরে বেরোলুম, কিন্তু এত অন্ধকার, ওর মধ্যে যে কোন দিকে গেল ঠিক ঠাউর করতে পারলুম না। এই অবধি বলে ভোলা চুপ করল। নৃপতি জেঠু ভোলাকে বললেন, ভাবিস না, তান্ত্রিক বাবা আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এদিকে বেশ কিছুক্ষণ বিড়বিড় করে মন্ত্রপাঠের পর ভোলার আনা কাপড়টার ধুনির আগুনে ফেলে দিল সেই তান্ত্রিক। তারপর আবারও বিড়বিড় করে মন্ত্রপাঠ। হঠাৎই তান্ত্রিক মন্ত্রপাঠ থামিয়ে দিয়ে বলে উঠল, সামনে যারা দাঁড়িয়ে আছে সকলে সরে যা, ওকে এখানে আসতে দে। সামনে থেকে সবাই সরে যেতে দেখলাম আমাদের থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে আছে একটা নারীর অবয়ব। তার চুলগুলো এলোমেলো, গায়ের কাপড় অগোছালো, ঘাড়টা ঝুঁকে পড়েছে বুকের ওপরে। এই অন্ধকারের মধ্যে হঠাৎ করে সেই মূর্তিকে দেখলে ভয় পেয়ে যায়। তান্ত্রিক উঠে গিয়ে তার ঘটি থেকে একটু জল নিয়ে বিড়বিড় করে সেই বউটির গায়ে ছুঁড়ে দিল। সাথে সাথেই দেখলাম সেই বউটি একটু কেঁপে উঠে সেখানে লুটিয়ে পড়ল। তান্ত্রিক ভোলাকে বলল, ওকে নিয়ে ঘরে যা। তারপর গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলল, তোরা যে যার বাড়ি ফিরে যা, বিপদ কেটে গেছে। তান্ত্রিকের কথা শুনে গ্রামবাসীরা বাড়ির পথ ধরল। ভিড় পাতলা হয়ে আসলে তান্ত্রিক নৃপতি জেঠুর কাছে এসে তাকে বললেন, মনে হয় আমি বুঝতে পেরেছি এই সবের পেছনে কে আছে। আজ রাত্রে কিছু ক্রিয়া করব, আমার অনুমান যদি সঠিক হয়। এই অবধি বলে তান্ত্রিক একটু চুপ করে গেল। তারপর তান্ত্রিক আবার বললেন, জমিদার মশাই, আপনি কাল সকালে একবার আসুন। এই বলে নিজের জ্বালানো ধুনির পাশে আসনটিতে গিয়ে বসে পড়ল। আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। আমরা যখন বাড়ির কাছাকাছি এসে পড়েছি, হঠাৎ আমরা সবাই একসাথে থমকে দাঁড়িয়ে পড়লাম। ক্ষয়ে আসা চাঁদের আলোয় আমাদের সকলের দৃষ্টি গেল দূরে শ্মশানের দিকে। হঠাৎই শ্মশানের কালো আকাশে শূন্য থেকেই জন্ম নিল কৃষ্ণকায় ধোঁয়ার স্তূপ। ক্রমে সেই কৃষ্ণকায় ধোঁয়ার স্তূপ পরিবর্তিত হলো ঝোড়ো হাওয়ায়। আমাদের থমকে দাঁড়িয়ে পড়ার কারণ কিন্তু
সেই ঝোড়ো হাওয়াটা নয়। আমাদের থমকে দাঁড়িয়ে পড়ার কারণ ঝোড়ো হাওয়ার আশপাশগুলো। ঝোড়ো হাওয়াটা যে লাইন বরাবর ধেয়ে আসছে সেই সব জায়গার গাছের মাথাগুলো কেউ যেন প্রবল আক্রোশে ভেঙে মুচড়ে দুমড়ে দিয়ে এগিয়ে চলেছে স্থির গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু তার আশেপাশের গাছের মাথাগুলোর মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করলাম না। আমাদের মনে হলো সেই ঝোড়ো হাওয়ার সাথে ধেয়ে আসছে মৃত পৃথিবীর গর্ভ থেকে জন্ম নেয়া ভীষণই এক অশুভ অস্তিত্বকে। এমনই তার প্রচণ্ডতা যেন এক নিমেষে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সেই অশুভ শক্তির আবির্ভাবের কারণে রাত চড়া পাখিগুলো এক লহমায় চুপ করে গেল। ঝিঝি পোকাগুলো যেন হঠাৎ করে বাকশক্তি হারিয়ে ফেলল। দূরে ঝোপের মধ্যে থেকে একপাল শেয়াল যেন কিছু একটা অনুমান করে করুণ সুরে কেঁদে উঠল। না, সে ডাক তাদের কোনো সাধারণ ডাক নয়। তারা কোনো কিছুতে ভয় পেয়েছে, তাই তাদের ওই রকম করুণ স্বর। ঝোড়ো হাওয়াটা যখন আমাদের কাছাকাছি এলো আমরা দেখলাম এটা আসলে ঠিক ঝোড়ো হাওয়া নয়। কেউ যেন নিজের অস্তিত্ব যতটা সম্ভব লুকিয়ে ঝোড়ো হাওয়ার রূপ নিয়ে এগিয়ে চলেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ঝোড়ো হাওয়াটা যখন আমাদের অতিক্রম করে পিছনের দিকে এগিয়ে গেল আমাদের মনের মধ্যে কেউ যেন শত শত দুর্মুষ একসাথে পিটতে শুরু করেছে। আমার মন বলল এখনই কোনো একটা বিপদ ঘটবে নিশ্চিত। আমরা চারজন দাঁড়িয়ে এর ওর মুখ তাকাতাকি করছি প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে। কতক্ষণ কাটলো ঠিক জানি না। হঠাৎ আমরা শুনতে পেলাম এক মরণভেদী চিৎকার, যে চিৎকারে গ্রামের অলিগলি খান খান করে দিল। আমরা ছুট দিলাম প্রাণপণে গ্রামের বটতলার দিকে, কারণ চিৎকারটা সেদিক থেকেই আসছে। সেখানে পৌঁছে আমরা যে দৃশ্য দেখলাম তাতে আমাদের বুকের রক্ত হৃৎপিণ্ডের মধ্যে জমাট বেঁধে গেল। আমার মনে হতে লাগলো আমি যেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার পাশে দেখলাম নৃপতি জেঠু বুকে হাত দিয়ে মাটির উপরে বসে পড়েছে। বুঝলাম তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। আমরা দেখলাম যে তান্ত্রিকের সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলে গেলাম সেই তান্ত্রিকের মাথাটা কেউ বা কারা যেন মুচড়ে পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে। সেই দৃশ্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। আমরা সবাই মিলে ধরাধরি করে জ্যাঠামশাইকে একটা অন্যদিকে নিয়ে গিয়ে বসালাম। এই চিৎকার গ্রামের অনেকেই শুনতে পেয়েছিল, তাই কি ব্যাপার দেখতে একে একে লোক এসে জমা হচ্ছে গ্রামের বটতলায়। এই ভয়াবহ দৃশ্য কেউ দেখতে পাচ্ছে না বেশিক্ষণ, সবাই চোখ সরিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে গোটা গ্রামের লোক খবর পেয়ে সেই রাতে এসে হাজির হলো বটতলায়। নৃপতি জেঠু কিছুক্ষণ পর একটু ধাতস্থ হয়ে সেখানকার একদল জোয়ান ছেলেদের বলল, তোরা গিয়ে থানায় খবর দে, মৃতদেহ এখানে সারা রাত ফেলে রাখা যাবে না। সাথে সাথেই তারা থানার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে এসে পৌঁছালো। দারোগা ইউসুফ সব শুনে বলল, দেখুন জমিদার বাবু, আপনাকে আমি আগেই বলেছিলাম এই সবের মধ্যে কোনো না কোনো অলৌকিক ব্যাপার নিশ্চয়ই আছে। আপনার কথা শুনেই তো আমার ছোট বৌমার গ্রাম থেকে এই দিনু তান্ত্রিককে নিয়ে এসেছিলাম, কিন্তু যেখানে তান্ত্রিকেরই মৃত্যু হলো সেখানে আর কি বা করার আছে। আচ্ছা জমিদার বাবু, এই দিনু তান্ত্রিক মানে যে এখানে এতদিন ছিলেন উনি কি কিছুই জানতে পারেননি? মানে আপনাকে কোনোদিন কিছুই বলেননি? আজকেই উনি বলছিলেন এই সবের পিছনে কে আছে তা তিনি নাকি জানতে পেরেছেন।
আমাকে সকালে আসতে বললেন। আমাদের ধারণাই তাহলে ঠিক। এইসবের পিছনে যে আছে সে বুঝতে পেরেছিল তাকে ধরতে পারে একমাত্র ওই তান্ত্রিক। তাই সে অলৌকিক শক্তি প্রয়োগ করে তান্ত্রিকের মৃত্যু ঘটিয়েছে। না হলে তো এই রকম ভাবে খুন কোনো মানুষই করতে পারে না। আমি অন্তত আমার দীর্ঘ পুলিশি জীবনে এই ধরনের খুন দেখিনি। আপনি এক কাজ করুন জমিদার বাবু, আপনি বরং কোনো এক ভালো তান্ত্রিকের খোঁজ করুন, কারণ এই সমস্যার সমাধান কোনো বড় মাপের তান্ত্রিকই করতে পারে। আমি লাশ নিয়ে যাচ্ছি, আপনি আপনার ছোট বৌমার বাপের বাড়ির ঠিকানাটা দিন। আমাদের কাজ মিটে গেলে লাশ সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই বলে সে ঠিকানা লিখে মৃতদেহ নিয়ে চলে গেল। আমরা আর কি করি, আমরাও বাড়ির দিকে পা বাড়ালাম। বাড়ি যখন পৌঁছালাম তখন প্রায় ভোর হয়ে গিয়েছে। আমরা বাড়িতে এসে জ্যাঠামশাইকে আগে শুইয়ে দিলাম। তারপর আমরা বৈঠক ঘরে এসে বসলাম। আমি উপপতিকে বললাম, আচ্ছা উপপতি, এবারে আমাকে পুরো ঘটনাটা খুলে বলতো, তার কারণ আমি এত রহস্য আর নিতে পারছি না। কিছুটা তো দেখে এলি, এবার বাকিটা বলছি শোন। আজ থেকে প্রায় মাস 5-6 আগে এক সকালের কথা। আমাদের গ্রামের কিছু অল্প বয়স্ক ছেলেরা নদীতে মাছ ধরতে যায়। গিয়ে তারা প্রথম আবিষ্কার করে এক মেয়ে মানুষের উলঙ্গ মৃতদেহ। খবর পেয়ে যায় সেখানে, পুলিশকেও খবর দেওয়া হয়। যথারীতি পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। মৃতদেহ পুলিশের পরীক্ষায় জানা যায় কেউ তার সাথে যৌন মিলন করে তাকে খুন করে সেখানে ফেলে রেখে যায়। সাধারণভাবেই সবার সন্দেহ ওই বউটির স্বামীর ওপরেই যায়। পুলিশ তাকে নিয়ে গিয়ে হাজতেও পুরে দেয়। কিন্তু বিপত্তিটা ঘটল দিন 7 পর, আবার যখন এই ঘটনাটার আবারও ঘটল। সেবার মৃতদেহটা পাওয়া গেল গ্রামের শ্মশানে। সেই থেকেই এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। বাবা সকলের সাথে আলোচনা করে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির দেশ থেকে এক তান্ত্রিককে নিয়ে এলেন এই গ্রামে, যাতে এই সমস্যার একটা সমাধান তিনি করতে পারেন। সকালে চা পানের পর চন্দ্রকুষার পাড়ে গিয়ে দেখলাম নগেন্দ্র সেইখানে দাঁড়িয়ে রয়েছে। সেই চন্দ্রকুষা বিলের উপর এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই নিয়ে তাকে দুবার দেখলাম। যেদিন এসেছিলাম সেদিন দেখেছিলাম, আবার আজকেও দেখলাম। কোথায় থাকে সে? এত বড় একটা ঘটনা গ্রামে ঘটে গেল, সে কি আদৌ জানে? সে আমাকে দেখেই সেখান থেকে তৎক্ষণাৎ চলে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি, উপপতি আর জ্যাঠামশাই বৈঠক ঘরে বসে এইসব নিয়েই কথাবার্তা বলছিলাম। এমন সময় রামু কাকা এসে বলল, কর্তামশাই, এই আগে আপনার সঙ্গে একজন লোক দেখা করতে এসেছি। গিয়ে বল আমি এখন ব্যস্ত আছি, পরে আসতে বল। কইছিলাম বাবু, সে বলছে একদিন ধরে নাকি গ্রামে যেসব ঘটনা ঘটছে সে নাকি সব জানে, আর কাল রাত্রে কি ঘটছে সেটাও সে নাকি জানে, আর সে আপনার কাছে এই ব্যাপারে সাহায্য করতে এসছে। আমরা সকলেই অবাক হলাম। নৃপতি জেঠু রামু কাকাকে বললেন, সে কোথায়? আগে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। নৃপতি জেঠু হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমরাও পিছন পিছন গেলাম। বাড়ির মূল ফটকের কাছে গিয়ে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, কারণ যেই লোকটি দরজার বাইরে এসে দাঁড়িয়েছে তাকে আমি চিনি। সে তারানাথের গল্পেই হোক বা আমার দেখা। আপনি কে? আর এইসব ব্যাপারে আপনি জানলেন কিভাবে? ও আমি জানতে পারি, আর আমার কথা যদি বলতেই হয় তাহলে ধরেই নিন আমি একজন পথিক।
জ্যাঠামশাই তার কথার কিছু মাথা মুন্ডু বুঝতে না পেরে তাকে ভেতরে আসার জন্য অনুরোধ জানালো। সে কিন্তু ভেতরে এলো না, বলল, না আজ নয়, সে আর একদিন হবে খন। আজ একটু তাড়া আছে আমার, বুঝলে। আরে তারানাথ, তুমি? ও, তুমিও এখানেই আছো দেখছি। তাহলে তো আমার কাজের একটু সুবিধাই হলো। কি কাজ তারানাথ? ও তুমি বুঝবে না। তুমি শুধু তাকে ডেকো, তাকে বলো তার এবার আসার সময় হয়েছে। তাকে তুমি আমার কথা বলো। তারপর সে একটা ছড়া কাটলো, সেটিকে আমাদের মুখস্থ করে নিতে বলল। সব শেষে সে বলল, জানো তো, সাপুড়ে যতই খেলা দেখাক, সাপুড়ের মৃত্যু কিন্তু সেই সাপের হাতেই হয়, বুঝলে। এই বলে সে সেখান থেকে চলে গেল। সে যে ছড়াটা বলে গেল সেটা এই রকম: আসবে সে চাঁদনি রাতে, সাথে করে আনবে তাকে, যাকে করো বলির পুজো, তার সখীর এক জনাকে। হোক না সে যতই ভয়ঙ্করী, আছে যেন 11 কোটি, তারপর সেই সর্বনাশী হবে আরো ভয়ঙ্করী। তখন তুমি ডেকো তাকে তার দেখানো তারই ফাঁদে। তারপরেতে ডেকো তুমি চন্দ্রকষায় সেই দেবীকে। মায়ার জালে পড়বে সে মধুর রাত্রে চন্দ্রক্রোশে। বৈঠক ঘরে ফিরে এলাম। জ্যাঠামশাই আমাকে বললেন, তুমি কি লোকটিকে চেনো? ওই একটু আধটু। কি সব বলে গেলেন? ভয়ঙ্করী, সর্বনাশী। ও আমাদের বোঝার কথাও নয় জ্যাঠামশাই, ও যে বোঝার সে বুঝবে। আর আপনি এই নিয়ে দয়া করে বেশি ভাববেন না। কাকে যেন একটা ডাকার কথা বলছিলেন? হ্যাঁ, সে আছে একজন, আপনি ভাববেন না, সে খুব শিগগিরই এসে পড়বে। এই বলে আমি উঠে পড়লাম। কিন্তু একটা ব্যাপার, তারানাথের কাছে যতবার ওর কথা শুনেছি, একবারও শুনিনি যে ও কারো বাড়ি গিয়ে তার বাড়িতে না ঢুকে সেখান থেকে ফিরে এসেছে। রাতে সবাই খেয়ে শুয়ে পড়ার পর গিয়ে দাঁড়ালাম চন্দ্রকষা বিলের কাছে। নারায়ণ বাড়ির ফুলের বাগান থেকে ভেসে আসছে করবী, কনকলতা, পরিজাত, টগর প্রভৃতি ফুলের মিশ্র সুবাস। ফাল্গুনী পূর্ণিমার চাঁদের আলো থেকে থেকে ঝিলিক দিয়ে উঠছে চন্দ্রকষার জলে আর দূরের নারকেল গাছের পাতায়। চোখ বুজে দুরু দুরু বুকে মনে মনে 3 বার মধুসুন্দরী দেবীর নাম উচ্চারণ করলাম। অনুভব করলাম চারিদিক আরো নিস্তব্ধ হয়ে গেল। এক অপার্থিব শূন্যতায় ভরে গেল চারপাশ। আমি যেন পৌঁছে যাচ্ছি এক অন্য জগতে, যেখানে শুধু রয়েছে শূন্যতা আর শূন্যতা। হঠাৎ এক গুরুগম্ভীর গলার স্বরে ফিরে এলাম প্রাণচঞ্চল চেনা প্রকৃতির মাঝে। চোখ খুলে তাকালাম আমি, দেখলাম সে এসেছে। চন্দ্রকষা বিলের ধারে একটা মাধবী ঝোপের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে মধুসুন্দরী দেবীর নামের মহিমায় আবারও সেই সুদূর কলকাতা থেকে শালুইডিহি গায়ের চন্দ্রকষার বিলের ধারে এসে উপস্থিত হয়েছে তারানাথ জ্যোতিষার্ণব। সে বলল, কি হে, ডাকলে যে বড়? ঠাকুরমশাই, তিনি এসেছিলেন। সে আসবে আমি জানতাম। তারপর তুমি বলো, কি ব্যাপার এখানকার? ব্যাপার একদমই ভালো নয় ঠাকুরমশাই। তারপর আমি বলতে শুরু করলাম, কোনো কিছুই বাদ দিলাম না। যা কিছু ঘটেছে সবই বললাম। তান্ত্রিকের মৃত্যু, গ্রামের মেয়েদের মৃত্যু, অমর জীবনের ছড়া, সাপের হাতে সাপুরের মৃত্যু, কিছুই বাদ দিলাম না। তারানাথ সব শুনে কিছুক্ষণ গম্ভীর থেকে তারপর বলল, অত ভেবো না, আমি আসছি। আচ্ছা, তোমার পেছনে ওটি কে?
আমি পিছনে তাকালাম, দেখলাম কোথাও কেউ নেই। সামনের দিকে যখন আবার ফিরলাম, দেখলাম তারানাথ আর সেখানে নেই। আমি মনে মনে একটু হাসলাম, ভাবলাম এই নিয়ে দুবার। এরপর আমি ঘরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুর নাগাদ বাড়ির বাইরে মূল ফটকের বাইরে একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো। সেখান থেকে নেমে দাঁড়ালো আমার ভীষণ পরিচিত সেই মানুষটি, তারানাথ চক্রবর্তী। আমি আর উপবতী সেখানেই ছিলাম। তাকে দেখে এগিয়ে গেলাম তার দিকে। সে ভিতরে আসতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর গলা থেকে পদ্মবীজের মালাটা খুলে নিজের ঝোলায় পুরে নিল। তারপর বাড়ির ভিতরে পা রাখল। আমি স্পষ্ট দেখলাম সে নাকটা দুবার টেনে কিসের যেন গন্ধ নিল। তারপর সে ফুল বাগানের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম সেখানে একটা জবা গাছের নিচে দাঁড়িয়ে আছে নগেন্দ্র। সে আমাদের তার দিকে তাকিয়ে থাকতে দেখে সেখান থেকে চলে গেল। আমি তারানাথের সাথে উপবতীর আলাপ করিয়ে দিলাম। তারানাথ উপবতীকে জিজ্ঞাসা করলেন, ওটি কে ছিল? ওকে আমাদের পরিবারের একজন বলতে পারেন। তারপর নগেন্দ্র ছোটবেলায় বাবা মা মারা যাওয়া, নৃপতি জেঠুর নগেন্দ্রকে এই বাড়িতে নিয়ে আসা, সব বলল। সব শুনে তারানাথ বলল, আমি এই বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। বলছিলাম যে এত দূর থেকে এলে না, আগে একটু বিশ্রাম করে নিন, তারপর নয়। বিশ্রাম করার অনেক সময় আছে, আগে যেটা করতে এসেছি সেটা শেষ করি, তারপর। এই বলে সে আমাদের নিয়ে গোটা বাড়ি ও চন্দ্রপ্রসা বিল ঘুরে দেখল। তারপর শিব মন্দিরের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ মন্দিরের দিকে তাকিয়ে রইল তারানাথ। দেখা শেষ হলে সেখান থেকে ফিরতে ফিরতে উপবতীকে বলল, তোমার বাবার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ নিশ্চয়ই। বিভূতি, তুই ওনাকে নিয়ে বৈঠক ঘরে গিয়ে বস, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। এই বলে সে চলে গেল। আমিও এই ফাঁকে তারানাথকে জিজ্ঞাসা করলাম, কি বুঝছেন ঠাকুরমশাই? ব্যাপার ভালো নয় হে, এখানে তো সব জট পাকিয়ে গেছে দেখছি। এর মধ্যেই নৃপতি জেঠু আর উপবতী ঘরে এসে ঢুকল। সামান্য কিছু আলাপের পর তারানাথ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কবে থেকে বুঝতে পারলেন যে আপনাদের কুলদেবতা অর্থাৎ দেবাদিদেব শিব আর এই মন্দিরে অবস্থান করেন না? তারানাথের কথা শুনে আমি আর উপবতী অবাক হয়ে গেলাম। নৃপতি জেঠু একটুখানি চুপ থেকে বললেন, অন্য সময় হলে হয়তো অবাক হতাম, কিন্তু এখন অবাক হওয়ার শক্তিটাও আর অবশিষ্ট নেই। তাহলে বলি শুনুন। মাস 5-6 আগেকার কথা, প্রত্যেক দিনের মতো সেদিনও সকালে গেলাম মন্দিরে পূজার উদ্দেশ্যে। মন্দিরের দরজা খুলে দেখলাম একটা কালো দাঁড় কাক মরে পড়ে আছে মন্দিরের গর্ভগৃহের মধ্যে। আমি কিছুটা অবাক হলাম, কারণ বন্ধ মন্দিরের ভিতরে কাক ঢুকলো কেমন করে সেটাই বুঝতে পারলাম না। কারণ মন্দিরের চাবি আমার কাছে থাকে। প্রত্যেক দিন মন্দির খোলা ও বন্ধ আমি নিজে করি। আগের দিন যখন বন্ধ করেছিলাম তখন ওটা ওখানে ছিল না। যাই হোক, সেটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিলাম। এই ব্যাপারে আমাদের কুলপুরোহিত ছাড়া কাউকে জানালাম না। তিনি সব শুনে উপদেশ দিলেন মন্দির শুদ্ধিকরণ পূজা করার। তার কথা মতো তাই করলাম। কিন্তু ঠাকুর মশাই, আগে পূজায় বসলে যে প্রশান্তি মনে মনে অনুভব করতাম,
সেই ঘটনার পর থেকে সেটি আর কোনো দিন পাইনি। আচ্ছা, আপনার ছোট ছেলের বিয়ে মাস 6 আগে হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো ঠাকুর মশাই? কিছু না। এই বলে তিনি উঠে পড়লেন। আমি আর উপবতীও উঠলাম। ঠাকুরমশাই, আর কি কিছু দেখবেন? তোমাদের বাড়ির সকলের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। উপবতী বাড়ির সবাইকে খবর দিতে চলে গেল। সকলের সঙ্গে কথা বলার পর তারানাথ বাইরে এলেন। উপবতীকে উদ্দেশ্য করে বললেন, তোমার ভাইকে তো কোথাও দেখলাম না। ও, সে তো অতিথিশালায়। চলো তার সাথে একবার দেখা করে আসি। সবে সেদিকে পা বাড়িয়েছি, দেখলাম তারানাথ আবারও দাঁড়িয়ে পড়ল। আমরা দেখলাম সে তাকিয়ে আছে একদৃষ্টে সামনের দিকে। আমরা সেদিকে তাকিয়ে দেখলাম সেদিক থেকে শ্রীপতি আসছে। সে তখনও আমাদের দেখতে পায়নি। তারানাথ উপপতিকে জিজ্ঞাসা করলেন, ওটি তোমার ভাই শ্রীপতি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রীপতি আমাদের কাছাকাছি আসতেই উপপতি তাকে বলল, শ্রীপতি, ইনি তারানাথ চক্রবর্তী, কলকাতা থেকে এসেছেন। সে নমস্কারের ভঙ্গিতে 2 হাত জড়ো করল আর তারপরে বলল, রামু কাকা বললেন ওনার কথা, আমি ওনার সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম। উনি নাকি সবার সাথে দেখা করতে চাইছেন। তোমার কাছে আপাতত কিছু জানার নেই, তুমি এখন আসতে পারো। শ্রীপতি চলে গেলে তারানাথ আমাকে বললেন, তোমার পাশে আর কি কোনো ফাঁকা ঘর রয়েছে? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? তারানাথ সেই কথার উত্তর না দিয়ে উপপতিকে বললেন, ওখানেই আমার থাকার ব্যবস্থা করো। উপপতি তারানাথের কথা শুনে রামু কাকাকে বলতে চলে গেল। রাতে খাবার পর বিছানায় এসে শুলাম। তারানাথ আমার পাশের ঘরেই রয়েছেন। বিছানায় শুয়ে এ কথা সে কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল। দুপুরের সেই ঘটনার পর থেকে নগেন্দ্রকে আর একবারও দেখতে পাওয়া যায়নি। অনেক রাত পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করে উঠে বসে একটা সিগারেট ধরালাম। সেই সাথে শুনতে পেলাম দরজা খোলার শব্দ। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি তারানাথ বারান্দার সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নামছে। আমি তাকে ডাকলাম। আমাকে দেখে সে বলল, কি ব্যাপার হে, ঘুমাওনি এখনো? কি আর বলবো ঠাকুর মশাই, 2 দিন ধরে যা কিছু ঘটছে সেসব হওয়ার পরে ঘুম কি আর আসে বলুন? আর আপনিও তো ঘুমাননি দেখছি। নতুন জায়গা তো, তাই বোধ হয় আসছে না। চলো মন্দিরে বসে গল্প করি, চলো। এই বলে সামনের দিকে পা বাড়িয়েছি। পেছন থেকে খুট করে দরজা খোলার শব্দ পেলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি শ্রীপতি দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে। তারানাথ তাকে হেঁকে বললেন, তোমারও কি ঘুম আসছে না? আপনাদের অবস্থা তো দেখছি আমারই মতো। আচ্ছা তা আসো, একটু গল্প করা যাক বরং। আমরা গিয়ে বসলাম শিব মন্দিরের সিঁড়িতে। নির্জন প্রকৃতি জ্যোৎস্নার আলো গায়ে মেখে ষোড়শী কন্যার সাজে সজ্জিত হয়ে উঠেছে। গল্প করতে বসলাম বটে, কিন্তু সবাই চুপ, কারো মুখেই কোনো রকম কথা নেই। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রথম নীরবতা ভেঙে কথা বলল তারানাথ। আচ্ছা শ্রীপতি, তোমার কি আমাকে কিছু বলার আছে? আমার আপনাকে কি বলার থাকতে পারে? এই ধরো যেমন কিছু যেটা সবার কাছে বলা যায় না। তাহলে তোমাকে পুরোটা খুলে বলি, শোনো। তুমি এতদিন ধরে যাকে সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছো বা এখনো লুকিয়ে রাখার চেষ্টা করছো, তার ব্যাপারে কিন্তু আমি সবই জানি।
আর তার থেকে নিস্তার পাওয়ার একটাই পথ। এই পর্যন্ত বলে একটু চুপ করলো। তারপর আরও কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে যাচ্ছিল, তখনই দেখলাম বাড়ির ভেতর থেকে কে একজন লণ্ঠন হাতে নিয়ে এদিকেই আসছে। কাছে আসতে চিনতে পারলাম ইনি হলেন শ্রীপতির স্ত্রী। সে আমাদের কাছে এসে শ্রীপতিকে উদ্দেশ্য করে বলল, তোমরা সব এখানে? তাহলে আমাকে কেন ঘরে যেতে বললে? আমি তো অবাক। দেখলাম শ্রীপতিও কম আশ্চর্য হয়নি। শ্রীপতি বলল, আমি কখন তোমাকে নগেন্দ্রর ঘরে যেতে বললাম? এই তো কিছুক্ষণ আগে তুমি গিয়ে বললে ঠাকুর মশাই নাকি কি সব বলবেন বলেছেন, নগেন্দ্রের ঘরে অপেক্ষা করছেন, তিনি আমাকে সেখানে ডেকেছেন। শ্রীপতি তাকে কিছু বলতে যাচ্ছিল। তারানাথ তাকে বাধা দিয়ে বলল, বৌমা, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, যাও তুমি গিয়ে শুয়ে পড়োগে। যা বলার কাল সকালে বলবো। আর হ্যাঁ, রাত্রে যদি কেউ তোমায় ডাকে ভুলেও কিন্তু দরজা খুলবে না, সে যেই হোক না কেন। সে একটা অবাক করা ভাব নিয়ে সেখান থেকে চলে গেল। শ্রীপতি জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর হে। বিপদ তোমাদের ঘরের কাছে নিঃশ্বাস ফেলছে। তুমি যদি এখনই সব কথা খুলে না বলো, তাহলে আমার কিন্তু কিছুই করার থাকবে না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর শ্রীপতি বলতে শুরু করলো, এই ঘটনার সূত্রপাত অনেকদিন আগে। তখনও আমি পড়াশোনা করার জন্য কলকাতা যাইনি। আমি প্রেমে পড়লাম আমাদের গ্রামের একটি মেয়ের। তার নাম ছিল কুসুম। শুনেছিলাম তার মা তাকে জন্ম দেওয়ার পর এখানেই তার মামার বাড়িতে ফেলে রেখে কার সাথে যেন একটা চলে যায়, আর ফেরেনি কোনোদিন। তারপর থেকে সে এখানেই মানুষ। পাপের সন্তান বলেই কিনা জানি না, গ্রামের লোকেরা তাকে একটু এড়িয়েই চলতো। কিন্তু যত সে বড় হতে লাগলো, তার রূপ আর যৌবন সকলকে মুগ্ধ করে উঠল। তার কাজল কালো দুই আঁখি, কালোর কলির থেকেও কালো তার ওই মাথার ঘন চুল, বর্ষায় জমা জলে ফুলে ওঠা নদীর বাঁধ ভাঙা যৌবন ভাসিয়ে নিয়ে যেত নব যৌবন প্রাপ্ত যুবকদের মনকে। তার ভাষা ভাষা মায়াবিনী দুই চোখ যখন এক পলক পেছন ফিরে তাকাতো, তখন বহু সংকল্পিত পুরুষের মনের অহংকার এক নিমিষে ভেঙে চুরচুর হয়ে যেত। তার ওই যৌবন অনেক গোপনে রাখা মনের খারাপ দিকটাতে যেন জ্বালা ধরিয়ে দিত। ওই চোখের দিকে তাকালে মনে হতো যেন সমস্ত গোপন ভাব ধরা পড়ে যায়। আর ওই গোলাপি পাপড়ির মতো রূপ আমাকেও মুগ্ধ করেছিল। একদিন যখন সে বিকেল শেষে সাজের বেলা মাটির কলসি নিয়ে জল নিতে গেল নদীর ঘাটে, আমিও গেলাম তার পিছু পিছু। সে জল নিয়ে ফেরার সময় জারুল গাছটার ধারে সমস্ত লজ্জা শরমের মাথা খেয়ে তাকে মনের কথা সেদিন জানিয়ে দিলাম। সে আমার কথা শুনে লজ্জা মাখা মুগ্ধচড়া হাসিটি হেসে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তার ওই ভাবের ইঙ্গিত আমার সমস্ত ইন্দ্রিয় বুঝতে পেরেছিল। তবু যেন মনকে নিশ্চিন্ত করার জন্য পরদিন আবারও গিয়েছিলাম তার মনের ভাব বুঝতে। সে আমাকে বলেছিল, বাবু, মেয়েরা সব কথা মুখে বলে না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। এই বলে সে এক দৌড়ে পালিয়ে গিয়েছিল। এরপর কত রাত যে তার কোলে মাথা রেখে আকাশের তারা গুনেছি তার আর ঠিক নেই। কিন্তু সে সুখ বেশি দিন টিকল না। একদিন বিকেলে আমার বন্ধু শিবু এসে বলল, তোর ফুলের বাগানে ভোমরা ঢুকেছে মধু খাওয়ার লোভে। তার কথার কোনো মানেই আমি বুঝতে পারিনি, সেটা সে আমার মুখ দেখেই বুঝেছিল। সে একটু বিরক্ত হয়ে বলেছিল, আরে তোর কুসুমকে দেখলাম নরেন কাকার ছেলে ফটিকের সঙ্গে বেশ কয়েকদিন হলো মেলামেশা করতে। আজও তাদের দেখলাম ভাঙা মন্দিরের দিকে একসাথে যেতে। তার কথা শুনে আমি আর শিবু তখনই গেলাম সেদিকে। আম কাঁঠালের জঙ্গলের মধ্যে ভাঙা মন্দিরের কাছে যখন পৌঁছালাম, দেখি ফটিক লতানে গাছের মতো
দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে আছে কুসুমের শরীরটাকে। আমাকে দেখে তারা চমকে উঠে সরে দাঁড়ালো। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পেছনে ফিরে এলাম সেখান থেকে। এই ঘটনার কিছুদিন পর আমি কলকাতায় চলে যাই পড়াশোনার জন্য। কিছুদিন পর শিবুর একটা চিঠি পেলাম। কুসুম আর ফটিক বিয়ে করেছে, কিন্তু তাদের বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিষধর সাপের কামড়ে ফটিকের মৃত্যু হয়। এই খবর আমি কলকাতায় থাকতেই পেয়েছিলাম। বাড়ি ফিরে তার সাথে আমার আবার দেখা হয় গ্রামের গাজন উৎসবে। বহুবার ভুলতে চাওয়া, তবু না ভুলতে পারা মুখটা আবারও অনেক দিন পর সেদিন দেখেছিলাম। সেদিন কিন্তু তার চোখে আগে সেই সরল সাদাসিধি রমণী দৃষ্টি ছিল না। তার চোখে ছিল সেদিন ক্ষুধার্ত বাঘিনীর তীক্ষ্ণ দৃষ্টি। সেই চোখের ভাষা যেন অন্য কিছুর ইঙ্গিত দেয়। তার অকালে স্বামী পরলোক গমন করার ফলে তার যৌবন যে তার চরিত্রের দোষ ঘটিয়েছে সেটা বুঝতে পারলাম। তার সেই হৃদয় ভেদী দৃষ্টির বেশিক্ষণ সইতে না পেরে বাড়ি ফিরে আসি। এরপর সে বহুবার নানা রকমভাবে আমার কাছে আসার চেষ্টা করেছিল, সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল, কিন্তু সে আমার কাছ থেকে তিরস্কার ছাড়া আর কিছুই পায়নি। এরপর আমার বিয়ে ঠিক হয় জোনাকির সাথে। আমার বিয়ের পর কুসুম তার অবৈধ সম্পর্ক করার চেষ্টাও বন্ধ করে দেয়। সে হয়তো বুঝতে পেরেছিল তার এই অভিসন্ধি আর সফল হবে না। এরপর নিরুদ্যোগে কাটল ৩-৪ মাস। একদিন হঠাৎ এলো সেই দিনটি। সেদিন ছিল বাবার বন্ধুর ছেলের বিয়ে পাশের গ্রামে। তাই আমাদের বাড়ির সকলেরই আমন্ত্রণ ছিল। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ হওয়ায় আমি আর সেখানে যেতে পারিনি। সারাদিন বিছানায় শুয়ে থাকার পর বিকেলের দিকে নদীর পাড়ে ঘুরতে বেরোলাম। নদীর ধারে গিয়ে বসতে নদীর ঠান্ডা শীতল বাতাসে মন যেন সতেজ হয়ে উঠল। আধার যখন নাম্বো করছে তখন উঠে বাড়ির দিকে পা বাড়ালাম। কিছু দূর আসার পর দেখলাম গ্রামের লোকের বানানো বাঁশ কঞ্চির ঘাটটা দিয়ে ধীর পায়ে উঠে আসছে কুসুম। সে এইমাত্র নদীতে ডুব দিয়েছে। সারা শরীর থেকে তখনও জল চুনিয়ে পড়ছে। তার সাদা রঙের ভেজা কাপড়টা আলতো করে বুকের উপর মেলা রয়েছে, তা দিয়ে কিছুই ঢাকা পড়ে না। এই ঢাকা চাপার মধ্য দিয়ে তার ওই শরীরটাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। তার শরীরের ওই স্পষ্ট ভাঁজ পাগল নদীর জল লেগে দেখাচ্ছে আরও নিষ্ঠুর। তার উলঙ্গ পিঠের মধ্যে তার ভেজা চুলের আস্তরণ লেপ্টে রয়েছে। কোথা থেকে যেন কামিনী ফুলের সুবাস নাকে এসে লাগলো। মনের মধ্যে ভদ্রসভ্য সত্তাটাকে বিসর্জন দিয়ে ফুটিয়ে বেরোতে চাইছে বাইরে। আধো আলো আধো অন্ধকারের মধ্যেও দেখলাম তার মুখে লেগে রয়েছে মৃদু কামনার হাসি। সে মৃদু পদক্ষেপে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমার মনে হলো সে বুঝি আমায় বশ করেছে। আমি চাইলেও তার মায়া বাঁধন ছিঁড়ে পালাতে পারবো না। সে যখন আমার হাত দুয়েকের মধ্যে চলে এসেছে, মাথার ওপর দিয়ে এক পাল বুনো পাখির ঝাঁক কিচিরমিচির করতে করতে চলে গেল। তাদের ডাকি কিনা জানি না, আমার ঘোর কেটে গেল। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাকে পাশ কাটিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। সে আমাকে ওভাবে দৌড়াতে দেখে খিলখিলিয়ে হেসে উঠেছিল। সে হাসির ভাব আমি ভালোই বুঝেছিলাম। সে যেন বলতে চাইছে, দৌড়ে আর কত দূর পালাবে, ধরা তোমাকে পড়তেই হবে। সেদিনের ঘটনার পর থেকে এক প্রকার বাইরে বেরোনোই ছেড়ে দিয়েছি। এই অবধি বলে শ্রীপতি একটু থামল, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে আরো কিছু বলতে চায়। তারানাথ তাকে বলল, আরে কিছু বলবে নাকি শ্রীপতি? আর একটা ব্যাপার ঠাকুর মশাই, সেইবার বিয়ে বাড়ি থেকে ফিরে জোনাকির ব্যবহারটা অসম্ভব রকমের বদলে যায়। সে যেন হঠাৎ করে অসম্ভব খিটখিটে মেজাজের হয়ে যায়। অতি সাধারণ কথাবার্তা নিয়ে ঝগড়াঝাটি করতে শুরু করে। তাই এক প্রকার বিরক্ত হয়ে এই অতিথিশালার ঘরটা এসে থাকতে শুরু করি। শ্রীপতি থামতেই তারানাথ তাকে বলল, আচ্ছা শ্রীপতি, তোমার গলায় ওই রুদ্রাক্ষটা কি করে এলো জানতে পারি কি?
তুমি যে এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছো সেটা কিন্তু একমাত্র ওই রুদ্রাক্ষটির জোরে। তোমাদের পুরোহিত মশাই তোমার বিপদ আগে থেকে আঁচ করে এটি তোমাকে দিয়েছিলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাও, নাহলে যে কি হতো। যাকে অনেক রাত হলো, এবার গিয়ে শুয়ে পড়ো তোমরা, যাও। আপনি শোবেন না ঠাকুর মশাই? আজ রাতটা একটু সজাগ থাকতে হবে। কোন মুহূর্তে কোন বিপদ ঘটে যায় এ বাড়িতে স্বয়ং ভগবানও জানেন না। বেশি বাক্য ব্যয় না করে ঘরে এসে শুয়ে পড়লাম। রাতে আর সেরকম কিছুই ঘটল না। সকালে উঠে বৈঠকখানায় গিয়ে দেখি সেখানে উপস্থিত রয়েছেন তারানাথ, উপবতী ও নৃপতি জেঠু। তারানাথ নৃপতি জেঠুকে বললেন, আচ্ছা, এই জিনিসগুলি একটু সন্ধ্যের আগে আনিয়ে রাখবেন। বিভূতি, আজ একটু বেরোবো। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু কোথায় যাবেন ঠাকুর মশাই? বেশি দূরে নয়, এই গ্রামের সীমানার মধ্যেই থাকবো। আপনি তো এখানকার কিছুই জানেন না, তাহলে আপনি একা একা কোথায় ঘুরবেন? চিন্তা করো না, রামুকে সাথে করেই নিয়ে যাচ্ছি। এই বলে সে চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে নৃপতি জেঠুকে বলল, শোল মাছটা কিন্তু মনে করে জোগাড় করে রাখবেন, কেমন? এই বলে আমার দিকে তাকিয়ে একটু কৌতুকের হাসি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আমি উপবতীকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? শোল মাছ তো একমাত্র মধুসুন্দরী দেবীর সাধনা লাগে বলে শুনেছিলাম, তাহলে কি তারানাথ? তারানাথ ফিরল সন্ধ্যা নাগাদ। ফিরে সে কোনো কথা বলল না। রাত্রি একটু গভীর হতেই সে চলে গেল চন্দ্রক্রশা বিলের কাছে। যাবার আগে বাইরের দরজাটা বন্ধ করে দিল, অর্থাৎ ওদিকে কারো যাওয়ার অনুমতি নেই। আমি আর কি করি, ঘরে এসে শুয়ে পড়লাম। কারণ তারানাথ বলেছেন তার যজ্ঞ সারা রাত ধরে চলবে। সে ভোর রাতে বাড়িতে ঢুকবে, তার জন্য যেন কেউ জেগে না থাকে। পরদিন সকালে উঠে দেখলাম তারানাথ বাড়ির মূল ফটকের সামনে, যেখান থেকে বাইরের পুরোটা দেখা যায়, সেখানে যজ্ঞবেদী প্রস্তুত করেছে। আমি তার কাছে গিয়ে বললাম, আজ আবার কি ঠাকুর মশাই? আজকেই তার আসার দিন। আসার দিন? কার আসার দিন? সে কি হে, যে এতদিন ধরে এত কাণ্ড ঘটালো তাকেই কিনা ভুলে গেলে? হ্যাঁ। এরপর এক সময় সন্ধ্যা নামল। একে একে যজ্ঞের জিনিসপত্র সেখানে জোগাড় করতে লাগলো। কিছুক্ষণ পরে তারানাথ নৃপতি জেঠুকে বলল, চিন্তা করো না। এই বলে তার হাতে একটা জলের ঘটি দিয়ে তাকে বললেন, আসুন আমার সাথে। তাকে নিয়ে মূল ফটকের বাইরে দাঁড়ালেন। তারপর বললেন, আপনি এই ঘটির জল ফেলে ফেলে ঘুরবেন আমার সাথে গোটা বাড়িটা, আর আমি আপনার পিছন পিছন মন্ত্র পড়তে পড়তে যাব, কেমন? জ্যাঠামশাই ঘটি নিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে শুরু করলেন। প্রাথমিক কাজ মিটে গেলে তারানাথ আমাদের সবাইকে ডেকে বলল, আজ এখানে অনেক কিছুই ঘটবে, তাই যাই হয়ে যাক না কেন কেউ বাড়ির বাইরে পা রাখবে না। যাও, এবার সবাই বাড়ির ভেতরে যাও, যে কোনো সময় সে আসতে পারে। যাও সবাই। এই বলে আমাদের সবাইকে ভিতরে পাঠিয়ে দিল। তারপর সে এক শিকারী বাঘের মতো গিয়ে বসল যজ্ঞ আসনে। আর এরপর শুরু হলো দীর্ঘ প্রতীক্ষা। ক্রমে রাত গভীর হলো। তখন প্রায় মাঝরাত। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। একটানা ঝিঝির ডাক আর মাঝে মাঝে রাতচরা পাখির ডাক ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না। চাঁদের আলোয় বাইরের গাছের পাতাগুলোকে দেখে মনে হচ্ছে তারা যেন না জানতে পারা কোনো কিছুর কথা ভেবে মুখ ভার করে প্রতীক্ষায় প্রহর গুনছে। হঠাৎ গাছের পাতাগুলোর মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করলাম। তারানাথের দিকে চোখ যেতে দেখলাম
সেই নড়ে চড়ে উঠে সোজা হয়ে বসল। আমার মন বলল এবার হয়তো সেই মহাক্ষণ উপস্থিত হয়েছে। হঠাৎ কোথা থেকে এক দমকা ঝোড়ো হাওয়া গাছগুলোর গায়ে আছড়ে পড়ল। তারা যেন চমকে উঠে ভয় পেয়ে তাদের ডালপালাগুলো এদিক ওদিক নাড়াতে শুরু করলো। দেখতে না দেখতে সেই ঝোড়ো হাওয়া রূপ নিল এক প্রবল ঝড়ের। আমি অনেক ঝড়ই তো দেখেছি, কিন্তু ঝড় যে বাড়ির ভেতরে ঢুকতে না পেরে এই রকম হুঙ্কার করতে পারে সেটা এই প্রথমবার দেখলাম। কেউ যেন ঝড়ের আড়ালে আকার ধারণ করে প্রবেশ করতে চাইছে বাড়ির মধ্যে, কিন্তু অদৃশ্য কিছুতে বাধা পেয়ে বারবার ফিরে যাচ্ছে সে। তখন আমার মনে পড়ে গেল তারানাথের বলা মাধব ঘোষের বাড়িতে কাটানো এক রাতের কথা। সেদিনও তো ঠিক এই রকমই ঝড় এসেছিল মাধব ঘোষের বাড়িতে। এই ঘটনার ভয়াবহতায় উপপতির স্ত্রী আর শ্রীপতির স্ত্রী আর্তনাদ করে কেঁদে উঠল। শ্রীপতি, উপপতি, নৃপতি জেঠু সবার মুখ দেখলাম ভয়ে শুকনো হয়ে গিয়েছে। আমি আবারও একবার তাকালাম তারানাথের দিকে। দেখি সে শান্ত মুখ হয়ে চোখ বুঝে এক মনে মন্ত্র পাঠ করে চলেছে। বাড়ির বাইরে যে মহাপ্রলয় উপস্থিত হয়েছে তাতে যেন তার কোনো মাথা ব্যথা নেই। বেশ কিছুক্ষণ এইরকম চলার পর যেমনি করে সে ঝড় এসেছিল সেই রকমভাবে সে আবার ফিরেও চলে গেল। বুঝলাম এটা সবে শুরু, এর থেকেও ভয়াবহ কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর হলোও তাই। এই ঘটনার মিনিট 5-6 পর আমরা দেখলাম বাড়ির মূল ফটকের বাইরের জায়গাটা এসে দাঁড়ালো একটা অবয়ব। চাঁদের উজ্জ্বল আলোয় তাকে চিনতে একটুও অসুবিধা হলো না, কারণ সে ছিল নগেন্দ্র। তার মুখে একটা কুটিল হাসি ঝিলিক দিয়ে যাচ্ছে বারবার। তারানাথ তাকে উদ্দেশ্য করে বলল, অবশেষে এলে তাহলে সবার সামনে। সে তার মুখে লেগে থাকা কুটিল হাসির রেশটা একটু বাড়িয়ে বলল, না এসে পারলাম কই। তা এসেই যখন পড়েছ তখন আর মুখোশের পিছনে লুকিয়ে রাখা কেন? মুখোশ ছেড়ে বেরিয়ে এসো বাইরে। আপনি তো আর কোনো উপায় রাখলেন না। আমি তোমায় চিনেছিলাম সেদিন, তোমার শরীর থেকে আসা মৃত মানুষের গন্ধে। খালি তোমার আসল পরিচয়টা জানা বাকি ছিল, আর সেটা জেনেছি জোনাকির সাথে কথা বলবার পর। জোনাকি আমায় জানায় ওদের গ্রামেও এই রকম মেয়েদের মৃত্যু হতো কিছুদিন ছাড়া ছাড়াই, আর সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার বিয়ের পর। আমার মনে তখন খানিক সন্দেহ জাগে। আমি তাকে জিজ্ঞেস করি তাদের গ্রামে এমন কেউ আছে কিনা যে তার ক্ষতি চায়। সে আমাকে জানায় তোমার কথা। তুমি জোনাকিকে বিয়ে করার জন্য তার বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠাও, কিন্তু জোনাকির বাবা তাতে রাজি হয়নি। তুমি তাদের বাড়ি গিয়ে জোনাকির বাবাকে হুমকি দিয়ে আসো যে তুমি জোনাকিকে স্বামীর ঘর করতে দেবে না। এই অবধি বলেই তারানাথ একটু থামল, তারপর আবার বলতে শুরু করলো, সেদিন কুসুম বলে মেয়েটিকে তুমিই তো পাঠিয়েছিলে শ্রীপতির গলা থেকে ওই রুদ্রাক্ষের মালা খুলে নেবার জন্য, তাই তো? কারণ শ্রীপতির ওপর তোমার কোনো তন্ত্র মন্ত্র কাজ করেনি। একটা কথা কি জানেন তো, যারাই আজ পর্যন্ত আমার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে তারা কেউই আর বেঁচে নেই। তা দেখাই যাক না কার তন্ত্রের দৌড় কতখানি। আমরা সকলে অবাক হয়ে দেখলাম সাপ যেমন খোলস ছেড়ে বেরিয়ে আসে ঠিক তেমন করেই নগেন্দ্র দেহ থেকে বেরিয়ে এলো আমাদের অচেনা অদেখা এক মানুষের আকৃতি, আর সাথে সাথে নগেন্দ্রর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। সেদিকেই হাঁ করে তাকিয়ে আছি আমরা সবাই। হঠাৎ দেখি এই দিকে জোনাকি অচেতন হয়ে লুটিয়ে পড়ল। তারানাথের মন্ত্র উচ্চারণ হচ্ছিল। আমরা সেদিকেই ফিরলাম। তারানাথ উচ্চারণ করছেন, ওম হ্রিম হ্রিম হ্রোম
হরিং হুরুং সংকট্টপাল্লকাল ভৈরবায় নমঃ। ওদিকে দেখি নিতাই গুণিন তার মন্ত্র বলে যজ্ঞবেদী প্রস্তুত করেছে শূন্যে। তারপর নিজের ডান হাত দিয়ে বাঁ হাতটা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলল। সেই একটা হাত নিয়ে মাটি থেকে কাটা হাতটা তুলে যজ্ঞের আগুনে পোড়াতে শুরু করলো। পোড়ানো হলে কাটা হাতটা শূন্যে বাড়িয়ে দিয়ে অস্পষ্ট মন্ত্র পাঠে তাকে যেন আহ্বান করতে লাগলো। এইভাবে কিছুক্ষণ মন্ত্রপাঠ চলার পর নিস্তব্ধ রাত্রি চাঁদের আলোকে আড়াল করে অমাবস্যা রাত্রির থেকেও কালো এক ধোঁয়ার পিণ্ড এসে উপস্থিত হলো নিতাই গুণিনের যজ্ঞস্থানে। ধীরে ধীরে সেই ধোঁয়ার পিণ্ড রূপান্তরিত হলো এক জ্বলন্ত অগ্নিপিণ্ডের ন্যায় উগ্র মূর্তিতে, যার মাথার চুল জটাজুটো, মূর্তি তিনেত্রা, গলায় নরকরটির মালা, দাঁতের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। সেই মুক্তির ললমগ্ন লকলকে জীব বেরিয়ে আসছে সামনের দিকে। মূর্তির এক হাতে কাটারি, অপর হাতে নরকপাল। সেই উগ্র মূর্তি এক বিশাল গর্জন করে উঠে নিতাই গুণিনের কাটা হাতটা তার হাত থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে পুরোটা খেয়ে নিল। তারপর নিতাই গুণিন তার ডান হাতের তর্জনী তুলে আমাদের বাড়ির দিকে নির্দেশ করল। তখন সেই ভয়ঙ্করী গর্জন করে এই দিকে ছুটে আসতে লাগলো। সেই ভয়ানক দৃশ্য দেখে উপপতির স্ত্রী কমলা অচেতন হয়ে পড়ল। নৃপতি জেঠু সেই দৃশ্য দেখে ভয়ে বুকে হাত দিয়ে বসে পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। উপপতিকে দেখলাম টলমল পায়ে জানালার কাছ থেকে সরে যেতে। আমারও মাথাটা কেমন যেন করে উঠল। একমাত্র শ্রীপতিকে দেখলাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ভয়াল বিভীষিকার দিকে। সেই বিভীষিকা যতই এই বাড়ির দিকে এগিয়ে আসছে, বুঝলাম আমার চেতনা আরো বেশি করে লোপ পাচ্ছে। আমার সম্পূর্ণ চৈতন্য লোপ পাবার আগে আমার নাকে এসে লাগলো ধূপ আর কস্তুরি মেশানো একটা মিষ্টি সুবাস। আর মনে হলো তারানাথের যজ্ঞস্থানে আগমন হলো এক মহাশক্তির। কেন জানি না আমার অচৈতন্য মস্তিষ্ক আমার মনকে বলল এবার হয়তো সবকিছু নিষ্কৃতি ঘটবে। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি ঘরে বিছানায় শুয়ে আছি। আমি উঠে ঘর থেকে বাইরে এসে দেখলাম বাড়ির মধ্যে কেউ নেই। বাড়ির বাইরে কাদের গলার যেন শব্দ পেলাম। সেখানে গিয়ে দুটো মৃতদেহ আবিষ্কার করলাম। একটা নগেন্দ্রর পচা গলার মৃতদেহ, আর একটি কাটা হাত দেখে অনুমান করলাম নিতাই গুণিনের। অনুমান করলাম এই জন্য বলছি, কারণ যে মৃতদেহটি পড়ে আছে চন্দ্রকষা বিলের পাশে, তার গলার কাছ থেকে নিচের দিকটা থাকলেও তার কিন্তু মুন্ডুটা নেই। কেউ যেন ভীষণ আক্রোশে সেটিকে ধর থেকে ছিঁড়ে নিয়ে গেছে। তারানাথ পরে বলেছিলেন সেটি আর কোনোদিনও পাওয়া যাবে না। এই ঘটনার পরদিনই তারানাথ তাদের পুরোহিতকে দেবাদিদেব শিবকে পুনরায় প্রতিষ্ঠান করার প্রক্রিয়া বলে কলকাতায় ফিরে যায়। এরপর একদিন সন্ধ্যায় মঠ লেনের সেই পুরনো ঘরটিতে বসে এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। কিশোরী তারানাথকে বলল, ঠাকুরমশাই, বিভূতির মুখে এই ঘটনা শুনে আমার অনেক ঘটনা যে অজানা রয়ে গেল। আমি তো প্রায় ধোঁয়াশায় রয়ে গেলাম। তারানাথ একটা পাশিংশ ধরিয়ে সেটাকে টান দিয়ে কিশোরীকে বলল, যেমন দেখুন ঠাকুরমশাই, সেদিন আপনার আর বিভূতির সাথেই তো শ্রীপতি ছিল। তাহলে শ্রীপতির স্ত্রী জোনাকির কাছে কে গিয়েছিল? তারপর নগেন্দ্রকে যে নিতাই গুণিন মেরেছে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু কবে আর কিভাবে মেরেছে সেটা তো বুঝতে পারলাম না। তারপর সেদিন অমর জীবনের ছড়াটার মানেই বা কি ছিল? তারানাথ সিগারেটের টুকরোটা নারকেলের মালায় গুজে দিয়ে বলল, দেখো, প্রথমেই বলে রাখি, নিতাই গুণী ছিলেন ডাকিনী সিদ্ধ। ডাকিনী সিদ্ধ না হলে রূপ পরিবর্তন করা যায় না। সেদিন রাতে নিতাই গুণিন শ্রীপতির রূপ ধরে এসেছিল
জোনাকির ঘরে, কারণ সে বুঝতে পেরেছিল এই বাড়িতে সে বেশি দিন থাকতে পারবে না। আমি যে তাকে চিনে ফেলেছি সেটা সে বুঝেছিল, আর সে যে কি উদ্দেশ্য নিয়ে গিয়েছিল জোনাকির ঘরে সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কিন্তু মুশকিলটা হলাম আমরা তিনজন। নগেন্দ্রর ঘরে যেতে গিয়ে মন্দিরে আমাদের দেখতে পেয়ে জোনাকি আমার কাছে আসে। আমি সব বুঝতে পেরে তাকে আবার ঘরে পাঠিয়ে দিই। তার উদ্দেশ্য সফল হলো না। আর নগেন্দ্রর মৃত্যু, আমার মনে হয় জোনাকি আর শ্রীপতির বিয়ের মাস দুয়েক পরেই হয় তার মৃত্যু। নিতাই গুণিন তাদের ব্যাপারে সবই খোঁজ নিয়ে জেনেছিল। আমার মনে হয় সে কোনো এক রাতে নগেন্দ্রকে বান মেরে হত্যা করে, তারপর তার রূপ ধরে তার ঘরে গিয়ে তার শরীরটা দখল করে। কিশোরী কি একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে তারানাথ বলল, বান মারা কি এটাই জিজ্ঞেস করবে তাই তো? সেই গল্প না হয় অন্য আর একদিন বলবো। আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো বললেন সে রূপ পরিবর্তন করতে পারে, তাহলে তার নগেন্দ্রর শরীরটা দরকার পড়লো কেন? আচ্ছা, তুমি যে রোজ অফিসে যাও, যাওয়ার সময় যে পরিমাণ এনার্জি বা শক্তি নিয়ে অফিসে যাও, সেখানে সারাদিন কাজকর্ম করার পর যখন বাড়ি ফেরো, তোমার মধ্যে কি সেই পরিমাণ শক্তি বা এনার্জি অবশিষ্ট থাকে? নিশ্চয়ই নয়। এটাও তেমন। সে সারাদিন নগেন্দ্রর রূপে ঘোরাফেরা করলে তার ক্ষমতা কমে যেত। সে সেটা চায়নি, তাই সে নগেন্দ্রর শরীরটাকে ব্যবহার করে। আচ্ছা ঠাকুর মশাই, কি করে বুঝলেন যে উনি ডাকিনী সিদ্ধ? অমর জীবনের বলা ছড়া থেকে। মনে করে দেখো সেই অমর জীবনের বলা ছড়ার লাইনগুলো। সে কি বলেছিল? চাঁদনি রাতে সে আসবে, সাথে করে আনবে সে। এখানে সে বলতে নিতাই গুণিনকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো এক চাঁদনি রাতে নিতাই গুণিন আসবে, আর সাথে করে সে কাউকে নিয়ে আসবে। এরপর উনি কি বলেছেন? যাকে করো বলির পূজা তার সখীর একজনকে। অর্থাৎ আমরা কাকে বলি দিয়ে পূজা করি? মা কালী। মা কালীর দুপাশে কে থাকে? কে থাকে? মা কালীর দুপাশে থাকে ডাকিনী আর যোগিনী, অর্থাৎ সে সাথে করে ডাকিনীকে নিয়ে আসবে। আচ্ছা ঠাকুর মশাই, বিভূতি অচৈতন্য হওয়ার আগে যে শক্তির অনুভব করেছিল সেটা কি সত্যি, না ওর মনের ভুল? সেটি ছিল স্বয়ং কাল ভৈরব। আমরা তার মুখে এই কথা শুনে অবাক ও শিহরিত হয়ে হা করে তার দিকে তাকিয়ে রইলাম। তারানাথ কিন্তু অবিচলিতভাবে বলে যেতে লাগলো, মনে করো তো অমর জীবনের বলা পরের লাইনটা, হোক না সে যতই ভয়ঙ্করী, আছে যেন 11 কোটি। আচ্ছা, তোমরা 33 কোটি দেবতার কথা শুনেছ তো? হ্যাঁ। এই 33 কোটি দেবতার 33 কোটি জন কিন্তু নয়। 33 কোটি দেবতা বলতে 11 রুদ্র, 12 বসু, 8টা অষ্টবসু আর 2টি অশ্বিনী কুমার দয় নিয়ে এই 33 কোটি দেবতা তৈরি হয়। আচ্ছা, রুদ্র বলতে আমরা কাকে বোঝাই? ভগবান শিবকে। কাল ভৈরব হলেন ভগবান শিবেরই একটা অংশ। অমর জীবনের 11 কোটি কথার অর্থ কাল ভৈরব। আচ্ছা ঠাকুর মশাই, সেদিন ওই গ্রামে সেই তান্ত্রিককে কে মেরেছিল? সেদিন জমিদার বাড়িতে প্রথম যে এসেছিল ঝড়ের বেশে, ঢুকতে না পেরে ফিরে গিয়েছিল, সেই মেরেছে। অর্থাৎ বেতাল। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো বলেছিলেন যে বেতাল তার কাজে বাধা পেলে ফিরে গিয়ে যে তাকে জাগিয়েছে তাকে গিয়ে হত্যা করে। কিন্তু এবার কেন সে করলো না? এবারও করতো যদি নিতাই গুণিন অঘোর মন্ত্রে নিজের দেহ বন্ধন করে রাখত। নিতাই গুণিন ডাকিনীর হাতেও মারা পড়তো না যদি সে ঠিক সময় মতো সুদর্শন মন্ত্রে নিজের দেহকে বন্ধনটুকু করে রাখত। তাহলে করলো না কেন? করবে কি করে?
সে তো মধুসুন্দরী দেবীর মায়ার জালে আবদ্ধ। মধুসুন্দরী দেবী? তোমরা তো ছড়ার শেষটুকু শুনলেই না। অমর জীবন তারপরে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তখন সেই সর্বনাশী হবে আরো ভয়ঙ্করী। অর্থাৎ কাল ভৈরবের কাছে বাধা পেয়ে সে ফিরে যাবে। যে তাকে কাঁচা মাংসের ভোগ দিয়ে আহ্বান করেছে তাকে হত্যা করার উদ্দেশ্যে। তারপরে তিনি কি বলেছেন? তখন তুমি ডেকো তাকে তার দেখানো তারই ফাঁদে। অর্থাৎ সে যে এতদিন ধরে গ্রামে মেয়েগুলোর সাথে যৌন মিলন করে নিজের শরীরের কামের আগুনকে নেভাতো, এটি করতে করতে সে নিজেও বুঝতে পারেনি যে সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠবে। কামের নেশা বড় নেশা হে। এই নেশায় কত সাধু মহাপুরুষও ভেসে গেছে, আর এ তো নিম্ন মার্গের তন্ত্র সাধক নিতাই গুণীন। তারানাথ তত্ত্ব কথার দিকে চলে যাচ্ছে দেখে তাকে গল্পে ফেরত আনার জন্য আমি বললাম, আচ্ছা ঠাকুর মশাই, অমর জীবনের বলা ছড়ার শেষের লাইনগুলোর কি মানে ছিল? এরপর উনি বলেছেন, তারপরেতে ডেকো তুমি চন্দ্রক্রসায় সেই দেবীকে। অর্থাৎ চন্দ্রক্রসায় কোনো দেবীকে ডাকার কথা বলেছেন তিনি। তারপর উনি বলেছেন, মায়ার জালে পড়বে সে চন্দ্রক্রোশে মধুর রাতে। এই পর্যন্ত বলে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, এখানে কিসের রাতের কথা বলা হয়েছে? মধুর রাত। মধুর রাত থেকে রাত্রিটুকু কেড়ে নিলে কি থাকে? মধু, তাই তো? তার মানে চন্দ্রক্রসায় ওই দেবী ছিলেন মধুসুন্দরী দেবী। তাই আমি সেদিন ধূপ আর কস্তুরী গন্ধ পেয়েছিলাম। এবার বুঝতে পারছো তো কেন সে সুদর্শন মন্ত্রে নিজের দেহকে বন্ধন করতে পারেনি? যে দেবীর মায়ার বাঁধনে আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক বরাকর নদীর তীরে শালবনে 3 মাস পাগলের মতো ঘুরে বেরিয়েছি, আর এ তো সামান্য নিতাই গুণীন। এই বলে তারানাথ আমাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো, আর আমরাও সেদিনের মতো উঠে পড়লাম। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুজয় ভূঁইয়ার কলমে তারানাথ তান্ত্রিক ও চন্দ্রক্রসার রাত্রি। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠিয়েছিলাম আমি শুভম। এছাড়াও রয়েছে রাহুল, প্রিয়াংশু, অভিষেক, পিয়াস, দীপ্তদীপ, পম্পা, সূর্যশঙ্কর, অতনু, সনক, অনুশ্রী, পৌত্তুষা, তমাল, বিশ্বদীপ, নিরুপম। আমাদের আজকের গল্পটির সাউন্ড ডিজাইনিং করেছেন সাউন্ডস্কেপ। এছাড়াও প্রচ্ছদ নির্মাণ করেছেন আকাশ। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আবারও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।